প্রিয়তার প্রহর। বৃষ্টি কেটে গেছে, কিছুটা উজ্জ্বলতার ভাব দেখা দিয়েছে আকাশে। পাখিদের গুঞ্জনে আচ্ছাদিত হয়েছে শহর। নিকষ কালো আঁধার কেটে গিয়ে দিনের উজ্জ্বলতা ফুটে উঠেছে নিবিড়ভাবে। হু হু করে শীতল বাতাসে শিরশির করছে প্রিয়তার মোলায়েম দেহ। ছোট ছোট চুলগুলো বিরক্ত করছে বারংবার। খরস্রোতা নদীর মতো বয়ে যাচ্ছে শিহরণ। হলদে আভায় মুখের পাশ স্নিগ্ধ দেখাচ্ছে। প্রিয়তা আরও নিবিড়ভাবে শালটা জড়িয়ে নিল। চুলগুলোকে কানের পেছনে গুঁজে নিল। জ্বরের কারণে ঠান্ডা একটু বেশিই লাগছে প্রিয়তার। উষ্ণতায় ছেয়ে আছে দেহ। অথচ প্রিয়তার মনে হচ্ছে তার শরীর বরফের ন্যায় জমে যাচ্ছে। বেলকনিতে দাঁড়িয়ে মাঠের দিকে তাকাল প্রিয়তা। এখন এই বিকেলটাতে আরহাম থাকলে মাঠে গিয়ে খেলত। গায়ে বড়সড় শার্ট পরে মিষ্টি হেসে আরহামকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখতে কেমন লাগত কল্পনা করল প্রিয়তা। চোখ বুজে আরহামকে অনুভব করার আপ্রাণ চেষ্টা চালাল। হঠাৎ এক মৃদু শব্দে চোখ মেলল প্রিয়তা। শব্দের উৎস খুঁজতে উপরে তাকাল। প্রহরকে দেখে খানিক ভরকাল সে। প্রিয়তা সেইভাবে বেলকনিতে আসে না। সে জানত না এই বেলকনির উপরেই প্রহরের বেলকনি। উপরের ভবনেও বেলকনি আছে এটাও খেয়াল করেনি। আশ্চর্যভাবে প্রহরের চোখে চোখ পড়ল প্রিয়তার। ছেলেটার হাতে একটি কাপ। বোধহয় কফি বা চা খাচ্ছে প্রহর। প্রিয়তাকে দেখে মোটেও অবাক হল না প্রহর। স্লান হেসে শান্ত কণ্ঠে বলল, কেমন আছেন প্রিয়তা? ঔষধ খেয়েছিলেন তো? খেয়েছি। নিজের যত্ন নিবেন। হু হু। প্রিয়তা। হু। এদিকে তাকান। প্রিয়তা খানিক অপ্রস্তুত হল। তাকাবে কি তাকাবে না ভাবতে লাগল। চুলগুলোকে শুধু শুধু কানে গুঁজে নিল। মাথা উঁচু করে উপরে তাকাল একটু সময় নিয়ে। বলল, বলুন শুনছি। দীর্ঘশ্বাস ফেলে প্রহর বলতে আরম্ভ করল, প্রিয়তা আপনাকে শক্ত হতে হবে। আপনি যেদিন আপনার বাড়ি থেকে চলে এলেন বাবা মাকে ছেড়ে, সেদিনের মতো শক্ত হতে হবে। ভুলে গেলে চলবে না আপনি ছাড়া আরহামের আর কেউ নেই। আরহাম বাচ্চা ছেলে। একটু আদর পেয়েই বাবার কাছে চলে গিয়েছে। তাই বলে আপনি কান্নাকাটি করে অসুস্থ হয়ে বিছানায় পড়বেন। এতে কি কোন সমস্যার সমাধান হবে? আপনাকে শক্ত হতে হবে। নিজেকে নিয়ে ভাবতে হবে। তবেই আপনি আপনার ভাইকে নিয়ে ভালো থাকবেন। প্রিয়তার চোখে পানি জমল। ওষ্ঠদ্বয় দ্বারা ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করল প্রিয়তা। বেলকনির রেলিং ধরে নিজেকে দমানোর চেষ্টা করল প্রিয়তা। সমস্ত ভর প্রয়োগ করল রেলিংয়ে। প্রহরের ললাটে ভাঁজ পড়ল। প্রিয়তার অস্বাভাবিক আচরণে চিন্তিত হল। চিন্তিত কণ্ঠে ততক্ষণাৎ জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন? উহু। কষ্ট হচ্ছে? খুব। আমি আসব প্রিয়তা। প্রয়োজন হবে। প্রিয়তা অশ্রুজ্জ্বল চোখে তাকাল প্রহরের দিকে। কথাটুকু বলে প্রহর বিব্রত হল। ভরকাল খানিক। নিজের কথার মানে বুঝতে পেরে নিজেই জিভ কাটল। আশপাশে তাকিয়ে কথা কাটাতে চাইল। প্রিয়তা অপলক চেয়ে রইল প্রহরের পানে। ঢোক গিলল সে। বিভ্রান্তিতে চোখ মুখ নত হল। প্রহর হাসল নিঃশব্দে। মাথা চুলকে প্রস্থান করল। প্রিয়তার নত মুখের মায়ায় আটকে গেল বোধহয়। সোফায় বসে ফোনে গেম খেলছে আরহাম। রাত 8:49। আরিফ হোসাইন অফিস থেকে ফিরেনি। দীপা আর আরহাম ছাড়া বর্তমানে বাড়িতে কেউ নেই। গতকাল এখানে এসেছে আরহাম।
এতক্ষণ অবধি সবকিছু ঠিকঠাক লাগছে তার কাছে। তবে প্রিয়তার নম্বর খুঁজে পাচ্ছে না আরিফ কিংবা দীপার ফোনে। এ বিষয়টা নিয়ে বেজায় রেগে আছে আরহাম। প্রিয়তার জন্য চিন্তা হচ্ছে আরহামের। কথা বলতে ইচ্ছে হচ্ছে বোনের সাথে, কিন্তু প্রিয়তার নম্বর মুখস্থ নেই তার। কি করে কথা বলবে বোনের সাথে? আরহাম ড্রয়িং রুমে এলো। গায়ে ছেলেটার ঢিলে ঢালা গেঞ্জি, পরনে হাফ প্যান্ট। ঠান্ডায় নাকটুকু লাল হয়ে আছে আরহামের। আরহামের বড় বড় গোলাকার চোখ দুটোতে নিদারুণ মায়া রয়েছে। ছোট ছোট পা ফেলে দীপার পাশের চেয়ারটায় বসল আরহাম। কিছুক্ষণ চুপচাপ বসে রইল। অতঃপর আরিফের রেখে যাওয়া ফোনটা বাড়িয়ে দিল দীপার দিকে। দীপা ভ্রু কুঁচকে তাকাল ফোনটার দিকে। জিজ্ঞেস করল, কি করব? আপুর নম্বর কই? খুঁজে দাও তো। তোমার বোনের নম্বর এ ফোনে নেই। বিরক্তির সাথে বেল উঠল দীপা। থাকবে না কেন? আপুর সাথে তো আব্বুর আগে কথা হতো। আব্বুর ফোনে মেয়ের নম্বর থাকবে না? আরহামের পাকা পাকা কথায় বিরক্ত হল দীপা। প্রিয়তার কান্নারত মুখ দেখার জন্যই ছেলেটাকে এখানে আনতে রাজি হয়েছে সে। আরিফের ছেলে সন্তানের প্রতি একটু আধটু মায়া আছে। প্রিয়তাকে বিয়ে দিয়ে অন্তত আরহামকে নিজের কাছে রাখতে চাইত আরিফ। দীপা কখনোই স্বামীর সাথে সন্তানদের চাইত না। পরের ছেলেমেয়েকে পেলে বড় করার মতো ঝামেলা নিতে চায়নি দীপা। দীপার প্রেমে অন্ধ হয়ে আরিফ ও ছেলেমেয়েকে হারাতে দ্বিধা বোধ করেনি। একটু রেগেই দীপা বলল, তোর বোনের প্রতি এতই যদি মায়া থাকে তাহলে আসলি কেন এখানে? তোর বোনকে কোনোদিন এখানে আনা হবে না, কথাও হবে না। কি বলছ? এমনভাবে কথা বলছ কেন? দীপা আরও রাগল। এইভাবে গোটা দুদিন ধরে অভিনয় করছে আরিফের জন্য। ছেলেটা যথেষ্ট সুন্দর আর শান্ত, তবে পরের ছেলের জন্য তেমন টান নেই দীপার। সতীনের ছেলেকে দেখলেই গা জ্বলে উঠে আচমকা। একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরহামকে। বলল, যা ঘরে যা, যত সব ন্যাকামি। বোনের জন্য দরদ উতলে পড়ছে। চলে যা না রে বাপ। আরহামের ওষ্ঠদ্বয় ফুলে উঠল। কেঁদে উঠল ছেলেটা। দৃকণ্ঠে বলল, আব্বু এলে আমি সব বলে দিব তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছ। যা বলিস গিয়ে। আরহাম চলে এলো। দীপা টিভি দেখায় ব্যস্ত হল। আরিফের সম্পত্তির অভাব নেই। এই দুটো ভাইবোন থাকলে দীপার ভবিষ্যতে জন্ম নেওয়া সন্তানরা সম্পত্তির ভাগ কম পাবে। দুজন ভাগ বসাবে আরিফের সম্পত্তিতে। আরহাম ছোট ছেলে, টাকা পয়সা কিংবা সম্পত্তি সম্পর্কে ধারণা নেই। কিন্তু প্রিয়তা মেয়েটা চালাক। যখন তখন বাবার সম্পত্তি দাবি করতে পারে। এটা কি হতে দেওয়া যায়? নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎ তো ভাবতে হবে দীপাকে। নইলে অবিবাহিত হয়েও বিবাহিত সেকেন্ড হ্যান্ড দামড়া লোককে বিয়ে করত। আরিফ বাড়ি ফিরল রাত 10টার পরে। আরহাম না ঘুমিয়ে বসেছিল। আরিফ বাসায় আসার সাথে সাথে এগিয়ে গেল আরহাম। মলিন মুখে বিচার দিল। বলল, আব্বু আন্টি আমার সাথে খারাপ ব্যবহার করে। জানো আমাকে ধাক্কা দিয়েছে আন্টিটা। আমি ব্যথা পেয়েছি। আরিফ হোসাইন প্রস্তুত ছিল এসবের জন্য। অনেক তোষামত করে দীপাকে রাজি করিয়ে আরহামকে এখানে এনেছে সে। আরিফ জানে দীপা কোনোমতেই ছেলের মতো ট্রিট করবে না আরহামকে। তবুও রক্তের টানের কারণে ছেলেটাকে কাছে রাখতে চেয়েছে আরিফ। অফিস ব্যাগটি পাশের টেবিলে রেখে টাই খুলতে খুলতে আরিফ বলল, তুমি হয়তো কোনো দুষ্টুমি করেছ, তাই তো বকেছে। বড়রা ওইভাবে বকেই।
আমি কোন দুষ্টুমি করিনি আব্বু। আপুর নম্বরটা খুঁজে দিতে বলেছি শুধু। আপুকেও তো কত জ্বালাই আমি। কই আপু তো আমাকে বকে না। আরিফ হোসাইন ভড়কে গেল। নিজের যুক্তিটাকে উপযুক্ত হয়নি বুঝে দমে গেল। বলল, আমি আন্টিকে বকে দিব। খাবার গরম করছিল দীপা। আরহামের বিচার দেওয়া দেখে চোখ গরম করে তাকাল। রাগী কণ্ঠে বলল, এই ছেলেটাকে সরাও সামনে থেকে। সারাদিন জ্বালায় আমায়। এটা ওটা ভেঙে ফেলে। আমি কিন্তু ওকে সামলাতে পারব না বলে দিলাম। আরহাম দৃকণ্ঠে প্রতিবাদ করল। বলল, আমি কখন কি ভাঙলাম? মিথ্যে বলছ কেন? দীপা রাগল। বল প্রয়োগ করে কষিয়ে চড় মারল আরহামের ফর্সা, নরম ডান গালে। আরহাম হতবাক হল। ব্যথায় জ্বলে উঠল মসৃণ গাল। কেঁদে উঠল তৎক্ষণাৎ। ফুঁপিয়ে উঠল। পানিতে টইটম্বুর চোখ আর ভেজা গলায় আরিফের পা জড়িয়ে বলল, আব্বু, আমাকে মারল আন্টি। খুব পচা ও। আরিফ হোসাইন চোখ গরম করে তাকাল দীপার দিকে। দীপা তা দেখেও না দেখার ভান করে নিজেও রেগে বলল, ছেলের হয়ে এত মায়া দেখাতে আসবে না খবরদার। একে তুমি দিয়ে আসবে। নইলে আমি রাগারাগি করলে, মারলে কিছু বলতে আসবে না। আরিফ হোসাইন ছেলেকে কোলে নিল। গাল দুটো মুছে দিল। একটু মোলায়েম, শান্ত কণ্ঠে বলল, সবসময় শান্ত থাকবে তাহলে আর কিছু বলবে না আন্টি। দুষ্টুমি করবে না। বড়রা ভালোর জন্য বকে। আর আন্টি নয়, ও তোমার নতুন আম্মু। মনে থাকবে। আরহাম অপলক চেয়ে রইল আরিফের দিকে। কান্না থেমে গেল তার। অবাক হয়ে বিড়বিড় করে অস্ফুট কণ্ঠে বলল, এটা আম্মু। সকাল সকাল প্রিয়তার ঘুম ভাঙল ফোনের রিংটোনে। ভোরের দিকে চোখটা লেগে এসেছিল তার। জ্বর, ঠান্ডা আর মাথা ব্যথায় সারারাত হাঁসফাঁস করেছে সে। ঘুমোতে ইচ্ছে হলেও ঘুমোতে পারেনি। ফোনের কর্কশ রিংটোনে ধীরে ধীরে চোখ মেলল প্রিয়তা। গতকাল পুলিশম্যান তাকে জোর করে ফার্মেসিতে নিয়ে গিয়েছিল। ডাক্তার চেক করে দেখেছে প্রিয়তার জ্বর 103 ডিগ্রি। শরীর দুর্বল। রক্তশূন্যতা জাপটে আছে প্রিয়তার শিরা উপশিরায়। ভিটামিন আর কিছু ঔষধ খেতে দিয়েছে ডাক্তার। সবকিছুর বিল মিটিয়েছে প্রহর। বাড়ি ফিরিয়ে এনেছে। আসার সময় একটা হোটেল খেতে কাচ্চি কিনে দিয়েছে। প্রিয়তা নিতে চায়নি। জোর করে ধমকে ধামকে প্রিয়তাকে গাড়িতেই খাইয়েছে খাবারটুকু। অতঃপর ঔষধ খাইয়ে ঘরে পৌঁছে দিয়েছে। প্রিয়তা ফোন তুলল কানে। ওপাশ থেকে বাচ্চা কণ্ঠের ডাক শুনল, আপু, ও আপু। প্রিয়তা হকচকিয়ে গেল। উঠে দাঁড়াল বিছানা থেকে। শীতল স্রোত বয়ে গেল প্রিয়তার শরীরে। কান্না পেল খুব। দুদিন পর ভাইয়ের এমন আদুরে ডাকে বাকরুদ্ধ হল প্রিয়তা। ঢুকরে কেঁদে উঠল। কান্না মিশ্রিত কণ্ঠে উত্তর নিল, আরহাম, কেমন আছো ভাই? আরহাম চুপ করে রইল কিছুক্ষণ। প্রিয়তার চিন্তা বাড়ল। পুনরায় জিজ্ঞেস করায় আরহাম বলল, আমি এখানে থাকব না আপু। আমাকে নিয়ে যাও। নতুন আম্মু ভালো না। আব্বু নতুন আম্মুকে বকে না। চুপ, একদম চুপ। তোমার মা নেই। কাকে মা বলছ? ওই মহিলা তোমার মা না। আমি এক্ষুনি আসছি তোমাকে নিতে। রেগে বলল প্রিয়তা। কল কাটল আরহাম। আরিফ হোসাইন অফিসে যাবে তখনই আরহামের আগমন ঘটে তার ঘরে। আবদার করে প্রিয়তার সাথে কথা বলার জন্য।
প্রথমে আরিফ রাজি না হলেও বারবার আবদার করায় ফোন দিয়েছে প্রিয়তাকে। চলে যাওয়ার কথা বলায় আরিফ ধমক দিল একটু। বলল, যাবে কেন আরহাম? প্রিয়তাকে এসব বললে কেন? এখন তো তোমাকে নিয়ে যাবে ও। আপু আমার জন্য কষ্ট পায় আব্বু। আমাকে ছাড়া আপু ভালো নেই। আমি চলে যাব। নতুন আম্মু তোমার সাথে আছে। আপুর তো কেউ নাই। প্রিয়তা ঝটপট ব্রাশ করে প্রহরকে কল দিল। আরহামের বলা কথাগুলো বলল। দুজনে ও বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিল। প্রহর ভালো একটি শার্ট জড়িয়ে নীল গায়ে। শার্টের বোতাম লাগাতে লাগাতে হাত ছাড়ল। মিসেস নাবিলাকে ডেকে বলল, আমি একটু বের হব মা। মিসেস নাবিলা রান্না করছিলেন। প্রহরের থানায় যেতে হয় 10টায়। এখন বাজে মাত্র 8টা। এখন বের হওয়ার কারণ খুঁজলেন তিনি। জিজ্ঞেস করলেন, এত সকালে কেন? তোর না 10টায় যাওয়ার কথা? আমার রান্নাবান্না তো শেষই হয়নি। প্রহর সবটা খুলে বলল মাকে। মিসেস নাবিলা সবটা শুনে একটু দুঃখ পেলেন। মেয়েটার এতসব স্যাক্রিফাইসের কথা ভেবে মায়া হল উনার। প্রহর বের হবার পথে মিসেস নাবিলা প্রহরের সামনে এসে দাঁড়ালেন। গম্ভীর মুখে বললেন, প্রিয়তা মেয়েটাকে আমার ভালোই লাগে। মেয়েটার দুঃখ কষ্ট অনেক। অনেক সংগ্রাম করে যাচ্ছে প্রিয়তা। মেয়েটার জন্য আমার খুব মায়া হয়। আমি সব সময় চাই প্রিয়তা আর ওর ভাই ভালো থাকুক। তবে কি জানিস, তোর কাণ্ড কারখানা আমার কাছে স্বাভাবিক ঠেকছে না প্রহর। আজকাল প্রিয়তার সাথে তুই একটু বেশি যোগাযোগ রাখছিস। ওর সাথে তোর কোনো রকম সম্পর্ক হোক আমি চাই না। তুই বলতে পারিস প্রিয়তা তোর বন্ধু। কিন্তু বন্ধুত্ব থেকেই প্রেম ভালোবাসা জন্মে। ভালোবাসা কখন কার জন্য জাগ্রত হয় তা কেউ বলতে পারে না। মনে রাখিস আমি এই সম্পর্ক কোনোদিন মানব না। তোর বাবাও বাবা মা ছাড়া এতিম একটা মেয়েকে ছেলের বউ হিসেবে মানবে না। তাই বলবো ভেবেচিন্তে করিস সবকিছু। ও পথে পা বাড়াস না। প্রহর কিছু বলতে চাইল। হাত দিয়ে আটকে দিলেন মিসেস নাবিলা। বললেন, যা আরহামকে নিয়ে আয়। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে আরহাম। প্রিয়তার আসার অপেক্ষা করছে। এখানে থাকার চেয়ে না থাকাই ভালো। আরিফ অনেক বদলে গেছে। নতুন আম্মুও ভালো নয়। প্রিয়তা আগেই বলেছিল এ বাড়িতে আসার কথা না ভাবতে। কিন্তু এতদিন পর আব্বুকে দেখে আবেগাপ্লুত হয়ে গিয়েছিল আরহাম। কোনো কিছু না ভেবেই চলে এসেছিল এখানে। প্রহরের গাড়ি এসে থামল প্রিয়তার বাড়ির সামনে। আরহাম দূর থেকে অবলোকন করল। অবয়ব খানিক স্পষ্ট হতেই দরজা ঠেলে ছুটে এলো প্রিয়তার সামনে। প্রিয়তা আরহামকে দেখে জড়িয়ে ধরল। দু হাতের ভর দিয়ে ছেলেটাকে কোলে তুলে নিল। ভাইয়ের গালে অজস্র চুমু খেল প্রিয়তা। এ দুটো দিন প্রিয়তার কাছে 2 বছরের মতো মনে হয়েছে। ভাইকে ছাড়া ঘরটা ফাঁকা ফাঁকা লেগেছে। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে প্রিয়তা বলল, তুমি চলে এসেছিলে কেন ভাই? আমার কথা একবার ও ভাবনি কেন? আব্বু আমাকে ভালোবাসে না আপু। আমার ভুল হয়েছে। এখানে আর থাকতে হবে না তোমাকে। চলো আমার সাথে। ভাই বোনের এমন মুহূর্ত দেখে মুচকি হাসছিল প্রহর। প্রিয়তার এখান থেকে চলে যাওয়ার কথাটা শুনে গম্ভীর হল সে। বলল, কিছু না বলেই চলে যাবেন? চলুন বাড়িতে ঢোকা যাক। প্রিয়তা যেতে চাইল না। প্রহর খানিক জোর করেই প্রিয়তাকে নিয়ে বাড়িতে ঢুকল। দীপা খন্দকার অবাক হল প্রিয়তাকে এ বাড়িতে দেখে। বলল, তুমি এখানে কি করতে এসেছ?
তুমি নাকি বলেছিলে এ বাড়িতে আর ফিরবে না। তাচ্ছিল্যের স্বর প্রকাশ পেল। প্রিয়তা রেগে গেল। উচ্চস্বরে বলল, আমি এ বাড়িতে এসেছি আমার ভাইকে নিতে। আরহামকে আপনি মেরেছেন, তাই না? কতটা পাষণ্ড আপনি বুঝতে পারছেন? একটা ছোট্ট বাচ্চার গায়ে হাত তুলতে আপনার বিবেকে বাঁধল না। আমার ভাইয়ের গায়ে হাত তোলার সাহস কি করে হলো আপনার? প্রহর বলে উঠল, আন্টি, আমি কিন্তু পুলিশ। চাইলেই আপনাকে একটা বড়সড় কেসে ফাঁসিয়ে দিতে পারি, কিন্তু আমি তা করব না। আপনার কর্মের শাস্তি প্রকৃতি আপনাকে দিবে। আজ এই নিষ্পাপ মানুষদের আপনি যেভাবে কষ্ট দিচ্ছেন, ঠিক একইভাবে আপনিও কষ্ট পাবেন। এটা আমাদের অভিশাপ নয়, এটা প্রকৃতির নিয়ম। নিয়াজ শেখ নিজেকে আবারও আয়নায় দেখে নিলেন। আধ ঘণ্টা ধরে আয়নায় নিজেকে দেখে যাচ্ছেন তিনি। নিজেকে আজকাল কেমন তরুণ যুবক মনে হচ্ছে উনার। হৃদয়ে ঢেউ খেলছে। যদিও বয়স উনার 41 ছুঁই ছুঁই। চুলগুলোকে চিরুনি দ্বারা আঁচড়ে নিয়ে চাপ দাড়িতে হাত বুলালেন নিয়াজ। তানিয়া ঘড়ি পড়তে পড়তে ঘরে এসে বাবার দিকে তাকাল এক নজর। মুচকি হাসল সে। নিয়াজ সবুজ রঙের পাঞ্জাবি পরেছেন। পারফিউমের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে সর্বত্র। তানিয়া এগিয়ে এলো আয়নার সামনে। বাবার সম্মুখে এসে বলল, বাব্বা, ভালোই তো রেডি হয়েছ। ইউ আর লুকিং সো হ্যান্ডসাম বাবা। নিয়াজ বিব্রত হলেন। এদিক ওদিক তাকিয়ে বললেন, কি যে বলো না তুমি তানি। এখন কি আর সেই সৌন্দর্যের বয়স আছে? কেন থাকবে না? তুমি এখনো কিন্তু সুন্দর। সৌন্দর্যের আবার বয়স কিসের? আচ্ছা, এসব না করলে হতো না। এই বয়সে এসে। তানিয়া রেগে গেল। বাবার বাহু ধরে টেনে বাইরে এনে ফ্ল্যাট লক করে দিল। আজ নিয়াজ শেখ তাসলিমা খাতুনের সাথে দেখা করতে যাবেন। নির্দিষ্ট একটা রেস্টুরেন্টে বসে আলাপ আলোচনা করবেন দুজন। তানিয়ার খুশি খুশি লাগছে। পিতার জীবনে নতুন মানুষের আগমনে উৎফুল্ল হয়ে উঠেছে তানিয়ার মন। তানিয়া জানে নিয়াজ খুব নার্ভাস। সেজন্য বাবার সাথে নিজেও যাচ্ছে, পাত্রী দেখছে। এই বিষয়টা কেমন নতুন নতুন লাগছে। এরকমটা আগে বুঝি হয়েছে কখনো? একটা ছোটখাটো রেস্টুরেন্টের মাঝের চেয়ারে বসেছেন নিয়াজ আর তাসলিমা। তাসলিমা খাতুনের পরনে মসলিন শাড়ি। চুলগুলো হাত খোঁপা করা। ঠোঁটে মেরিলের চিহ্ন। তাসলিমা খাতুনের হাবভাবে জড়তা নেই। স্বাভাবিকভাবেই পুরো রেস্টুরেন্টটা পর্যবেক্ষণ করছেন তিনি। তানিয়া ওয়াশরুমের কথা বলে বেরিয়ে গিয়েছে। তাসলিমার বুঝতে বাকি নেই তানিয়া তাদের দুজনকে আলাদা কথা বলার সময় দিচ্ছে। তসলিমা খাতুন 2 কাপ চা অর্ডার করলেন। নিয়াজ বোকা হাসলেন। সেদিকে তাকিয়ে হাসলেন তাসলিমা খাতুন নিজেও। বললেন, আপনি বোধহয় অস্বস্তি বোধ করছেন। নিয়াজ ভড়কালেন। এই বয়সে এসে পাত্রী দেখা আবার বিয়ে করা সবটাই যেন কাল্পনিক মনে হচ্ছে। সাধারণত এইসব টিভি সিরিয়ালেই দেখা যায়। বাস্তবেও যে এমনটা ঘটে সে ঘটনা দুর্লভ। নিয়াজের মনে হচ্ছে তিনি পাত্র দেখতে আসেননি, তাকেই পাত্রী দেখতে এসেছে। একটু হেসে তিনি বললেন, বুঝতেই পারছেন এই বয়সে এসে বিয়ে বিষয়টা বেমানান। আমার মেয়েটার বয়স বাড়লেও কি হবে? বাচ্চামিতে সবসময় এগিয়ে। কি পাগলামি করে বেড়াচ্ছে? আপনার মেয়েকে কিন্তু আমার ভালো লেগেছে। চায়ে চুমুক দিয়ে কথাটা বললেন তাসলিমা। পুনরায় বললেন, আপনি বিয়ে করেননি তানিয়ার জন্যই, তাই না? তা বলতে পারেন। সৎ মা ওর সাথে কেমন আচরণ করবে এই ভেবে আর এগোতে পারিনি।
এখন কেন মনে হলো বিয়ে করা দরকার? কারণ আমি উপযুক্ত পাত্রী পেয়েছি, যিনি আমার মেয়েকে নিজের মেয়েই ভাববেন। এত কনফিডেন্ট। আমার মেয়ে কিন্তু পুলিশে কর্মরত। ও কিন্তু আপনার সম্পর্কে সবকিছু জেনেই আমাকে জানিয়েছে। আপনার ব্যক্তিত্বে আমার মেয়েটা মুগ্ধ হয়েছে। আমি বুঝতে পেরেছি আপনাকে নিয়ে আমার মেয়ের কখনো কোনো অভিযোগ করতে ইচ্ছে হবে না। আপনি কি চান বলুন? আপনি রাজি না হলে এখনই উঠব আমি। আমার মেয়েটা আপনাকে ভালোমতো চিনে বলে ভদ্রতাসূচক এখানে বাধ্য হয়ে বসে থাকবেন, এমনটা কিন্তু করা যাবে না। সোজাসুজি বলবেন। তাসলিমা হাসলেন। আরও 1 কাপ চা অর্ডার করলেন। মুচকি হেসে বললেন, বসুন। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ। টিউশন থেকে ফিরে চুলায় ভাত আর ডাল বসিয়েছে প্রিয়তা। শীত ভালোই ঝেঁকে বসেছে। জ্বরের কারণে আরও বেশি শীত লাগছে প্রিয়তার। হু হু করে কাঁপছে কায়া। হুট করে উদিত হওয়া শীতল বাতাসে হু হু করে শিহরণ জাগাচ্ছে দেহে। হাতে হাতে ঘর্ষণ দিয়ে হাত গরম করার প্রক্রিয়া চালাচ্ছে প্রিয়তা। মাঝে মাঝে আগুনের কাছে হাত রেখে সেই হাত ডালে চেপে ধরছে। ডাল আর ভাত হলে প্রিয়তা ঘরে এসে কিছুক্ষণ বিশ্রাম নিল। একটু আগেই আরহাম ঘরে ছিল। এখন কোথায় গেল? মাথায় ওড়না চেপে শালটাকে আরও গভীরভাবে জড়িয়ে নিল প্রিয়া। নভেম্বরের এই শীতের মাসে সন্ধে হবার পরে আরহাম কোথায় যাবে? চিন্তা হল প্রিয়তার। বেলকনিতে গিয়ে আশপাশে চোখ বুলাতেই মাঠে আলোর ঝলকানি দেখল প্রিয়তা। মাঠের ঠিক মাঝে অনেকগুলো শক্তপোক্ত পুরুষের দেখতে পেল। লম্বাটে ফর্সা কয়েকজন মেয়েকেও দেখল প্রিয়তা। মাঠের মাঝে দুদিকে দুটো বাঁশ পুঁতে রাখা হয়েছে। বাঁশের উপরের শেষ অংশে কতকগুলি বাল্ব লাগানো হয়েছে। পুরো মাঠটা সেই বাল্বের আলোতে আলোকিত হয়ে আছে। ব্যাডমিন্টন খেলছে সকলে। হাতে খেলার সামগ্রী। আরহাম পাশেই তানিয়ার কোলে বসে আছে। তানিয়া ব্যাডমিন্টন হাতে নিয়ে আরহামকে এটা ওটা দেখাচ্ছে। কারো গায়েই শীতের বস্ত্র নেই। মোটা শাল আর সোয়েটার ঘাসে গড়াগড়ি খাচ্ছে। শব্দ শোনা যাচ্ছে সবার কথার। প্রিয়তা নিচে নেমে এলো। রান্না হয়েছে, আরহামের খাওয়া প্রয়োজন এখন। সন্ধ্যের সময় বাইরে না থাকাই উচিত বলে মনে করে প্রিয়তা। প্রিয়তা ধীরে ধীরে নিচে নেমে এসে ডাকল আরহামকে। এত মানুষ এখানে উপস্থিত বলে উচ্চস্বরে ডাকল না। আর প্রিয়তার এমন শান্ত কণ্ঠ কানে পৌঁছাল না আরহামের। বাধ্য হয়ে মাঠে এসে দাঁড়াল প্রিয়তা। ইহান আর প্রহর তখনও খেলছে। একের পর এক ধাক্কা দিচ্ছে ককটাকে। নেটের উপর দিয়ে বারংবার উঠছে ককটা। প্রিয়তা তানিয়ার কাছে এসে তানিয়াকে জিজ্ঞেস করল, কেমন আছেন আপু? তানিয়া হাসল প্রিয়তাকে দেখে। ব্যাডমিন্টন হাত থেকে নামিয়ে বলল, ভালো আছি। তোমার কি খবর? এই তো চলছে। প্রিয়তা আরহামের হাত ধরে তানিয়ার কোল থেকে উঠাল। বলল, ঘরে চলো। এখানে সবাই বড় বড় মানুষ। তুমি এখানে কি করছ? আরহাম সবার দিকে তাকাল। অতঃপর হাসি হাসি কণ্ঠে বলল, প্রহর ভাইয়া আমাকে এনেছে। জানো আমি খেলতে পারি এখন। ইহান ভাইয়া আর প্রহর ভাইয়া আমাকে শিখিয়েছে। রান্না করেছি। খেয়ে আবার আসবে। এখন চলো। প্রহর খেলা থামাল। প্রিয়তার পানে চেয়ে রইল খানিকক্ষণ। বলল, এখানে খাবার দাবারের আয়োজন করা হয়েছে। আপনি আসুন না আমাদের সাথে, ভালো লাগবে। আপনাদের কাজটাজ নেই। এই ভরসন্ধ্যায় খেলছেন। শীত কেমন পড়েছে দেখেছেন। সর্দি
জ্বরে ভুগবেন। এতক্ষণ ধরে প্রিয়তার অঙ্গভঙ্গি, কথা বলার ধরন সবটাই পর্যবেক্ষণ করেছে পুলিশ ফোর্সের অন্যতম সদস্য সোহেল। প্রিয়তাকে ওর ভালো লাগত প্রথম থেকেই, কখনো শত্রুপক্ষের লোক বলে মনে হয়নি। তবে প্রহর স্যারের কথামতো মেয়েটার খোঁজ খবর সবটাই বের করেছে সোহেল। মুচকি হেসে জ্যাকেট গায়ে দিয়ে ছেলেটা এগিয়ে এলো সামনে। বলল, পুলিশ বলে কি আমরা মানুষ নই প্রিয়তা? বিনোদন তো আমাদের ও দরকার নাকি? প্রিয়তা ভ্রু কুঁচকাল। সামনের মানুষটা যথেষ্ট সুন্দর এবং সাবলীল। প্রিয়তা প্রশ্ন করল। বলল, আপনি আমার নাম জানেন? জানব না? একসময় আপনাকে ভিলেইন ভেবেছি। সমস্ত খবরাখবর কালেক্ট করেছি। আপনাকে না চিনলে হবে। হাসল প্রিয়তা। বিষয়টা সত্যিই মজার। একটা সময় তার পিছনে অনেক পুলিশ লেগেছিল, অথচ প্রিয়তা সেসব ঘুণাক্ষরেও টের পায়নি। মুচকি হেসে সে বলল, এখনো ভিলেইন মনে হয়? বাঁকা হাসল সোহেল। ভ্রু চুলকে মাথার পিছনের অংশ চুলকে দিল মুচকি হেসে। প্রিয়তা চলে এলো সেখান থেকে। আরহাম আর বাকিদের জন্য চিকেন ফ্রাই, নুডলস, স্যান্ডউইচ আনা হয়েছে। আরহাম প্রিয়তার সাথে খেতে চাইলেও প্রহর আরহামকে কোনোমতেই ছাড়বে না বলে দিল। পুলিশ ফোর্সের সকলে প্রিয়তাকে অনুরোধ করেছিল তাদের সাথে থাকার জন্য। প্রিয়তা থাকেনি, চলে এসেছে। রাতে আবার মাঠে উপস্থিত থাকায় ওখানকার অনেকগুলো মেয়ের সাথে আলাপ হয়েছে প্রিয়তার। সকলের সাথে আড্ডা হয়েছে কিছুক্ষণ। প্রিয়তার শান্তি শান্তি লাগছে আরহামকে এমন খুশি থাকতে দেখে। ভাইকে ফিরে পেয়ে জ্বর হুট করেই নেমে গেছে প্রিয়তার। একটু সুস্থ বোধ করছে। ভোরে একটা অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে প্রিয়তার। অদ্ভুত বলা যায় না, তবে সেই স্বপ্ন মানানসইও নয়। আরহামকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল প্রিয়তা। দুদিন পর ভাইকে পেয়ে খুশিতে রাতে কেঁদেও ছিল আরহামের আড়ালে। ভোরে প্রিয়তার চোখে ভেসে উঠেছে এক বেমানান কল্পনা। প্রিয়তা স্বপ্নে দেখেছে পুলিশম্যান তাকে বাহুডোরে আটকে রেখেছে। প্রিয়তার কানে ফিসফিস করে কিছু বলছে। ওই কথাটুকু প্রিয়তার মনে পড়ছে না। এই হয়েছে প্রিয়তার এক জ্বালা। স্বপ্নে দেখা ঘটনাগুলোর পুরোটা মনে রাখতে পারে না প্রিয়তা, ভুলে যায়। বারংবার মনে করার চেষ্টা করলেও মনে করতে পারছে না পুলিশম্যান তাকে কি বলেছিল। সব হাবিজাবি এবড়োথেবড়োভাবে মনে পড়ল। এ স্বপ্নের কথা যদি প্রহর জানে, লজ্জায় মরে যাবে প্রিয়তা। বিব্রত হবে প্রহর। বন্ধুত্বের সম্পর্ক কোনোভাবেই প্রণয়ে পরিণত হতে পারে না। হতে দিবে না তারা। প্রিয়তা এখনকার টিউশন বিকেলে। টিউশনির জীবনে দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল প্রিয়তার। কখনো কি ভেবেছিল বেঁচে থাকার জন্য টিউশনি করতে হবে? আরিফ হোসাইন সবসময় প্রিয়তাকে বলত, আমার ছেলে মেয়ে হীরের মতো যত্নে থাকবে। কোনো কাজ করতে হবে না ওদের। প্রয়োজন পড়লে প্রিয়তার বিয়ের সময় মেয়ের সাথে কাজের লোক পাঠিয়ে দিব আমি। আমার মেয়ের কি কম আছে? প্রিয়তা ফিক করে হেসে দিল। প্রিয়তার কি আছে এখন? কিচ্ছু নেই। একজন আগলে রাখার মানুষ অবধি নেই, নিজস্ব ছাদ নেই, উপযুক্ত কর্মের ব্যবস্থা নেই। আছে শুধু 3টে টিউশন। তা টিকবে কি না এ নিয়ে ভয়ে থাকে প্রিয়তা। কোচিংয়ের সবাই তার কথা বুঝতে পারে কি না, পড়া বুঝতে পারে কি না, এ নিয়ে বেশ চিন্তায় থাকে প্রিয়তা। অনিশ্চিত এই জীবনে নিশ্চয়তার আশায় বেঁচে থাকতে হচ্ছে তাকে। আরহাম ঘুম থেকে উঠল সকাল 9টায়। প্রিয়তার তখন শাক রান্না শেষ। ভাত বসিয়েছে মাত্র। আরহামকে উঠতে দেখে ব্রাশ করিয়ে দিয়ে হাত মুখ ধুইয়ে দিল ছেলেটার। শার্ট প্যান্ট পরিয়ে
চুল আঁচড়ে ছোট একটি বল সহ মাঠে পাঠিয়ে দিল। 2 মিনিট পর দরজার খটখট আওয়াজে অবাক হল প্রিয়তা। আরহাম বেরিয়েছে মাত্র। এখনই ফিরে আসার ছেলে তো সে নয়। কিছু হল নাকি? চিন্তিত ভঙ্গিতে দরজা খুলল প্রিয়তা। দরজার ওপাশে থাকা লোকটাকে দেখে ভীতিগ্রস্ত হল সে। চোখ বড় বড় হয়ে এল। জাফর আলী তার সামনে দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল মুখে। লোকটার কোলেই আরহাম। প্রিয়তার দিকে তাকিয়ে জাফর আলী হাসল। বলল, ঘরে ঢুকতে দিবে না? এইভাবে দাঁড়িয়ে থাকব? ভয় পেও না, আমি কিন্তু তোমার শুভাকাঙ্ক্ষী। প্রিয়তা ভরকাল। দ্রুত আরহামকে টেনে নিজের কোলে নিল। আশপাশে তাকিয়ে লোক খোঁজার ব্যর্থ চেষ্টা করল। কপালে ভাঁজ পড়ল প্রিয়তার। অজানা ভয়ে কেঁপে উঠল হৃদয়। ঢোক গিলে জিভ দ্বারা ওষ্ঠদ্বয় ভিজিয়ে নিল। খানিক বড় বড় শ্বাস ফেলে রুদ্ধশ্বাসে বলল, আপনি এখানে কেন? সব কথা এখানেই বলবো। ঘরে ঢুকতে দাও। এখানেই বলুন। আমি কিন্তু মানুষ ডাকব। আশ্চর্য মিস প্রিয়তা, তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? লোক ডাকলে তোমারই ক্ষতি। আমার পায়ে কিন্তু গান আছে। যে কোনো মুহূর্তে তোমার ভাইকে শ্যুট করে দিতে পারি। তাই যা করবে ভেবেচিন্তে করো। প্রিয়তা আঁকড়ে ধরল আরহামকে। ভয়ে অস্বাভাবিকভাবে বুক কাঁপল প্রিয়তার। ভাইকে হারানোর ভয় ফুটে উঠল চোখে মুখে। বারংবার শ্বাস ফেলল প্রিয়তা। বলল, আমরা আপনার কি ক্ষতি করেছি? ক্ষতি করনি বলেই এখনো বেঁচে আছো। ক্ষতি করলে কি বেঁচে থাকতে? আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। সকুল। প্রিয়তা ঘামতে লাগল। দরজা থেকে সরে দাঁড়াল। শার্টের উপরের কোট ঠিকঠাক করে হাসিমুখে ঘরে ঢুকল। ঘরটার আশপাশে তাকিয়ে পর্যবেক্ষণ করল কিছুক্ষণ। আরহামকে কোলে নিয়ে ঘরের এক কোণায় দাঁড়িয়ে রইল প্রিয়তা। জাফর বলল, তোমার একটা সাহায্য দরকার আমার। যত টাকা চাইবে আমি দিতে পারব। কি সাহায্য? কি বলছেন? পুলিশ অফিসার আজওয়াদ ইস্তিয়াকের সাথে তোমার সম্পর্ক কেমন? সত্যি করে বলবে। আমি যদি বুঝতে পারি তুমি মিথ্যে বলছো, দেন ইউর ব্রাদার উইল বি ফিনিশ। উনি আমার বন্ধু। দ্যাটস ইট। এছাড়া আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। আপনি খোঁজ নিয়ে জানতে পারেন। আসল কথায় আসি। ওই পুলিশ অফিসারের মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিতে হবে। প্রেমের ফাঁদে ফেলতে হবে। এরপর অপবাদ দিয়ে পুলিশের পদবি কেড়ে নিতে হবে। ব্যাস, এটুকুই কাজ। অবাক হল প্রিয়তা। ওষ্ঠদ্বয় কেঁপে উঠল। ভয়ে থিতিয়ে গেল প্রিয়তা। এমন নোংরা কাজ করার কথা তো কল্পনায় ও ভাবতে পারে না প্রিয়তা। পুলিশম্যান অনেকভাবে সাহায্য করেছে তাকে। সাহায্যের মর্যাদা এভাবে দিবে সে? প্রিয়তা ভাইয়ের দিকে তাকাল। আরহাম ভয় পেয়েছে ভীষণ। বারংবার চোখের ঘন পাপড়ি এক করছে ছেলেটা। প্রিয়তা কি করবে ভেবে পেল না। এই মুহূর্তে জান বাঁচাতে হবে এটুকু মাথায় সেট করে নিল। বলল, উনার সাথে এমনটা করতে চাইছেন কেন? আর সেদিন আব্বুর বন্ধু সেজে আমার সাথে দেখা করলেন কেন? কথা বললেন কেন? আমার টার্গেট যে তুমি ছিলে। কথা বলে বুঝতে হবে না তোমার দ্বারা কাজটা হবে কি না? প্রহর স্যার ভেবেছিল আমি আপনার সাথে কোনোভাবে যুক্ত। যদিও সেই ভুল উনার ভেঙেছে। আপনার জন্য প্রথমে আমাকে অপরাধী ভাবা হয়েছিল। ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করতে না পারলে আমার নাম জাফর না। আমার পেছনে লেগেছে না?
ওর কোনো ধারণা আছে আমার সম্পর্কে। যে কোনো মুহূর্তে আমার লোক ওকে মেরে গুম করে দিতে পারে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। জনগণ জানে প্রহরের আমার প্রতি রাগ আছে। আমার সব অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করছে ওই পুলিশ। ও মরলে সন্দেহ আমার দিকে আসবে। সব কটা পুলিশ ওর আন্ডারে রয়েছে। আঙ্গুল আমার দিকে দেবে সবাই। সব পুলিশকে মারা সম্ভব নাকি? প্রিয়তা চুপ করে রইল। চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরল। বিষাদে ছেয়ে গেল হৃদয়। কণ্ঠ আটকে আসল। জড়তা ভর করল কণ্ঠে। জাফর পুনরায় বলল, তুমি যদি কাজটা না করো তোমার ভাই আর তোমাকে শেষ করতে 2 সেকেন্ড সময়ও লাগবে না আমার। আর এই কথা ওই পুলিশের কানে গেলেও কিন্তু তোমার ভাই শেষ। ভাইকে ভালোবাসো তো? আহ কি মিষ্টি বাচ্চা। প্রিয়তা ভয় পেল। মোলায়েম হাত দ্বারা আরহামকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল। প্রিয়তার বক্ষপিঞ্জরে ঠেসে ধরল আরহামকে। বলল, আমার ভাইয়ের কিছু করবেন না প্লিজ। ও নিষ্পাপ একটা ছেলে। তাহলে আমার কথা মেনে নাও। প্রিয়তা মাথা নত করল। এইভাবে এই কেসে সে ফেঁসে যাবে কখনো ভাবেনি সে। এত সহজ সরল একটা জীবনে এত জটিলতা কেন সৃষ্টি হল? কেন এত ফাঁদে পড়তে হল তাদের? প্রিয়তা তো এসব চায়নি। স্বাধীনভাবে বাঁচতে চেয়েছে সে। কোনরূপ ঝামেলায় কখনো জড়াতে চায়নি। কিন্তু এ বাড়িতে আসার পর এক এক সময় এক এক ঝামেলার মুখোমুখি হচ্ছে সে। এসব থেকে বের হবার উপায় কি? কি করলে মুক্তি মিলবে? ডেস্কের 3 পাশে 3টি চেয়ারে বসে আছে ইহান, প্রহর আর তানিয়া। 3 জনের পরনে ব্লু রঙের পুলিশের পোশাক। গোল্ডেন নেম প্লেটে মাঝারি অক্ষরে সকলের নাম লেখা। ডেস্কের মাঝে রয়েছে গোটাকয়েক ফাইল, কলমের ঝুড়ি, ক্যাপ আর কফির খালি কাপ। ফাইল ঘাঁটতে ঘাঁটতে ইহান প্রহরের উদ্দেশ্যে বলল, নিয়াজ আঙ্কেলের বিয়েতে যাবি না প্রহর? ছুটি নিতে হবে একসাথে। স্যার কি দিবে ছুটি? আঙ্কেলের বিয়ে কনফার্ম? জিজ্ঞাসু কণ্ঠে প্রশ্ন করল প্রহর। তাকাল তানিয়ার দিকে। তানিয়া ঠোঁট চেপে হাসল। বলল, মনে তো হচ্ছে তাই। গতকাল বাবার সাথে আন্টির দেখা হয়েছে। কথাও হয়েছে। বাবাকে দেখে মনে হয়নি আন্টি নাকচ করেছেন। ছুটি নিলে একসাথেই নিতে হবে। তানিয়ার বাবার বিয়ে বলে কথা। বলে উঠল প্রহর। ইহান বলে উঠল, ছুটি তো আরও একবার নিতে হবে। সামনেই তো আবার তানিয়ার বিয়ে। মুখ কুঁচকে ফেলল তানিয়া। বলল, এটা নিয়ে পরে ভাবা যাবে স্যার। বাবার বিয়ে ভাবছি শুধু। এটা নিয়ে আমি সত্যিই খুব এক্সাইটেড। 3 জন গল্প করল একটু। একজন অ্যাসিস্ট্যান্ট এসে সালাম জানাল 3 জনকে। বিনীত ভঙ্গিতে বলল, একজন বয়স্ক লোক এসেছে থানায়। আপনাদের সাথে দেখা করতে এসেছে। আসতে বলবো? তানিয়া বলল, আসতে দাও এখানে। অ্যাসিস্ট্যান্ট চলে গেল সালাম গিয়ে। 3 জন অপেক্ষায় রইল লোকটার জন্য। 2 মিনিট বাদে একজন বয়স্ক লোক কেবিনে এলো। সালাম জানাল স্বাভাবিকভাবেই। ইহান নিজের চেয়ার ছেড়ে দিয়ে বসতে দিল লোকটাকে। প্রহর মার্জিত ভঙ্গিতে বলল, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন। লোকটার চোখ চিকচিক করে উঠল। বলল, স্যার আমার পোলা হারাই গেছে। জিডি করতে আইছি স্যার। ইহান জিজ্ঞেস করল, কবে হারিয়ে গেছে? 2 দিন হয়েছে স্যার। তানিয়া ভ্রু কুঁচকাল। চশমা ঠেলে বলল, ছেলে হারিয়েছে 2 দিন?
আপনি আজকে পুলিশের কাছে এসেছেন। কি কর্ম স্যার কন? পুলিশের কাছে আইলেই টাকা দরকার। এদিক ওইদিক ছোটাছুটি করতে হয়। আমি আগে সব জায়গায় খুঁজছি পোলারে, তারপর আপনাগো কাছে আইছি। প্রহর গম্ভীর কণ্ঠে বলল, জিডি করতে টাকা লাগে না। আপনি আপনার ছেলের সমস্ত ডিটেইলস বলে যান। আমরা আপনার ছেলেকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করব, কথা দিচ্ছি। লোকটা তার ছেলের সমস্ত তথ্য দিল। তা দ্রুত খাতায় তুলে নিল তানিয়া। ছেলেটার নাম সাকিব, বয়স 11। স্কুল থেকে আর বাসায় ফিরেনি ছেলেটি। ছেলেটির বাবা মা দুদিন ধরে খুঁজেছে ছেলেটাকে। নতুন কেস পেয়ে ভালো লাগলেও ঝামেলা ঝামেলা লাগল। না জানি কেসটাতে কত পরিশ্রম দিতে হবে, কত সময় লাগবে কে জানে। জামাকাপড় তুলতে গিয়ে প্রহরের সাথে দেখা হল প্রিয়তার। মনে পড়ে গেল জাফর আলীর সব কথা। প্রিয়তা কথা বলতে চাইল না প্রহরের সাথে। দ্বিধায় পুড়ছে সে। কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না। বড্ড অসহায় লাগছে নিজেকে। নির্দিষ্ট একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না প্রিয়তা। এ যে ভীষণ যন্ত্রণার। প্রিয়তাকে আলাপ শুরু করতে হল না। প্রহর নিজেই জিজ্ঞেস করল, কেমন আছেন প্রিয়তা? এই তো চলছে। আপনি কেমন আছেন? ভালো আছি। আজ নতুন কেস এসেছে থানায়, ওটা নিয়েই একটু চিন্তায় আছি। আপনারা তিনজন মিলে অবশ্যই কেসটা সলভ করতে পারবেন, আমারও তাই বিশ্বাস। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করুন না। আপনার দাদা দাদি, নানা নানি এরা কোথায়? তাদের কাছে যাননি কেন আপনারা? প্রিয়তা হাসল। মনটা বিষিয়ে উঠল নিমিষে। সামনে থাকা মানুষটা প্রিয়তাকে নিয়ে ভেবে যাচ্ছে সর্বক্ষণ। আর এই লোকটার জীবনেই বিপদ আনতে যাচ্ছে প্রিয়তা। কি বিশ্রী ব্যাপার স্যাপার। মলিন মুখে প্রিয়তা বলল, আমার দাদা দাদি ছিলেন মুক্তিযোদ্ধা। 1971-এর যুদ্ধতে উনারা মারা গিয়েছেন। আব্বু তখন খুবই ছোট ছিল। আব্বু মানুষ হয়েছে আব্বুর চাচার কাছে। আব্বু যখন চাকরিতে জয়েন করে নিজের পায়ে দাঁড়ায়, তখন আব্বুর সেই চাচা ইউএসএ চলে যান। উনার সাথে আব্বুর যোগাযোগ হয় ফোন কলে। আর আম্মুর বাবা মা অর্থাৎ আমার নানা নানি থাকেন গ্রামে। আমার মামা একজন অসৎ মানুষ, প্রচণ্ড লোভী লোকটা। আমার নানা নানির সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে মামা। আমার নানা নানি নিজেরাই মামার অধীনে বাঁচেন। মামা মামি খেতে দিলে খায়, না দিলে নাই, এমন। আম্মু মাস শেষে কিছু টাকা পাঠাত নানুকে। আগে এখানে এনেও রাখত মাসের পর মাস। কিন্তু আম্মুর পরকীয়ার কথা জানতে পেরে নানা নানু আম্মুর মুখ দেখেন 3 বছর ধরে। আম্মুও অত দায় নেয় না এখন। মাস শেষে খুবই কম টাকা পাঠায় নানুকে। সেই টাকা দিয়ে গরু পালে নানু। নানার ওষুধপত্র কিনেন। নানুর কাছে গিয়ে আমি আর তাদের দায়িত্ব বাড়াতে চাই না। মামা ও এটা পছন্দ করবে না। তাই এখানেই আছি। সত্যি বলতে আমাদের আপন বলতে কেউ নেই যার কাছে আমরা আশ্রয় খুঁজতে পারি। সবশেষে বলতে চাই এখানেই ভালো আছি। কারো নিয়ন্ত্রণে চলতে হচ্ছে না। কেউ আমাদের দেখে মুখ কালো করছে না। ও সো স্যাড। জি। আরহাম কোথায়? রেডি হচ্ছে। কোথাও যাচ্ছেন? হ্যাঁ, শিশু পার্কে যাচ্ছি। আরহামের প্রিয় জায়গা। যাবেন আপনি? আপনারা যান আজ। আমি অন্যদিন যাব। আমাকে একটু বের হতে হবে। টহল দিতে হবে। প্রিয়তা নিচে নামল। বুক ভার হল তার। প্রহরের সামনে বড় বিপদ।
কিভাবে প্রিয়তা দুই দিক সামলাবে? চলবে।